আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম সীমাহীন ভালোবাসা গল্পের 8 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি তোমাকে কখনো বলবো না যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু সবসময় এক জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। আমি আগেই বলছি, ভালোবাসার সময় ভালোবাসা আর প্রেমের সময় প্রেম। আমি কি বললাম বুঝতে পারছো তুমি? এখন তুমি কি পড়বে নাকি আমি চলে যাব? সুইটি মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, যাই হোক আপনি আমার ভবিষ্যৎ স্বামী, আপনার কথা তো আমার শুনতেই হবে। আমি এবার মনোযোগ সহকারে সুইটিকে পড়াতে লাগলাম। ওকে পড়ানো শেষ হতে বললাম, তো ম্যাডাম এখন কি আমি যেতে পারি বাসায়? সুইটি বলল, স্যার এই পৃথিবীতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই। ছোট থেকে আমি আমার বাবা মায়ের কথা কখনো অমান্য করিনি। আপনি এখন আমাকে বাবাকে জিজ্ঞাসা করবেন আমাদের প্রেম মেনে নেবে কিনা। এমনিতে তো হতে পারে আমার বাবা রাগ করে তখন আপনার সাথে এই কথা বলছে। আমি বললাম, আচ্ছা এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কথা বলবো আঙ্কেলের সাথে। সুইটি বলল, স্যার আমি কখনো যে এভাবে জড়িয়ে যাব ভাবি নাই। আমার বাবা মাকে যে আমি কষ্ট দিতে পারবো না। আমি বললাম, যেহেতু এসব চিন্তা করো তাহলে আমাকে ছেড়ে দাও। তোমার মায়ে আমি পড়ে নাই যে এমন কোনো কথা নয়, তবে আমি কখনো আঙ্কেলের সাথে বেমানি করতে পারবো না। আন্টি বলল, আবার এই বিষয় নিয়ে তোমরা কথা বলছো? আর ছোটি বাবা তো বলেছে তোমার আম্মুর সাথে এই বিষয় নিয়ে কথা বলবে, তাহলে আর এই বিষয় নিয়ে কোনো কথা নয়। আন্টিকে দেখে আমরা চুপ হয়ে গেলাম, তবে সুইটি আমার দিকে অগ্নিদেশে তাকিয়ে আছে। কিছু হবার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। আমি এবার দাঁড়িয়ে বললাম, আন্টি এখন আমি চলে যাই, এমনি অনেকটা রাত হয়ে গিয়েছে। আন্টি বলল, এখন যেতে হবে না, খেয়ে যাও। কিন্তু কে শুনে কার কথা? সুইটি যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বললে এবার আমাকে মেরে ফেলবে। আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। তবে একটা চিন্তা দূর হয়েছে যে আমার এখন এই বইগুলো পড়তে হবে না। যেখানে অফিসের মালিক আমাকে বলে গেল যে ওনার মেয়ের কথা শুনতে হবে না, সেখানে কে কি বলবে তা আমি দেখে নিব। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর সুইটি এসে আমাকে ঘুম থেকে তুলে বলল, ওই বেবি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় বের হব। সুইটির কথা শুনে আমিও রেডি হয়ে নিলাম, কিন্তু বাসায় আমি আম্মু মাহি কাউকে দেখতে পাচ্ছি না। সুইটি আমাকে বাসা থেকে বের করে আমার চোখ বেঁধে দিল আর বলল, আমি তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, কোনো কথা বলতে পারবে না। জায়গাটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমার একটা লিপ কিস দিতে হবে, ঠিক আছে? গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো, বুঝতে পারছি, কিন্তু সুইটি আমার চোখ বেঁধে নিয়েছে, এর জন্য আমি কিছু দেখতে পারছি না। শুধু অনুভব করতে পারছি। যখন সুইটি আমার চোখ থেকে কাপড় সরিয়ে নিল তখন দেখলাম আমরা এক জঙ্গলের রাস্তা ধরে ভিতরে চলে আসছি, আর এক সাইডে গাড়ি রেখে সুইটি আমাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। ও আমাকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। এর মাঝে আমি ওর হাত ধরে বললাম, তা আমরা এখানে কি করতে এসেছি বেবি? সুইটি আমার মুখে হাত দিয়ে বলল, এখানে কেউ আমাদের বিরক্ত করবে না, এখানে আমরা কিছুক্ষণ একাকিত্ব সময় কাটাতে আসছি, আজকে কেউ আমাদের বিরক্ত করবে না। সুইটির হাত ছড়িয়ে দিয়ে বললাম, এসব করা ঠিক না বেবি, চলো আমরা বাসায় চলে যাই। আচমকা পেছন থেকে কয়েকজন ছেলে এসে আমাকে চেপে ধরলো, আর ছেলেগুলো হাসতে হাসতে বলল, ভালোই হলো শিকারে নিজে আমাদের হাতের মুঠে এসে গেছে, আজকে বেশ এনজয় করতে পারবো। এই কথা বলে 3-4টা ছেলে সুইটিকে আকারে ধরলো। ছেলেগুলোর মাঝে আমি বাড়িওয়ালা ছেলে আবরিকে দেখে বললাম, ভাইয়া আমার একমাত্র গার্লফ্রেন্ডকে ওকে ছেড়ে দিন প্লিজ। আমার কথা শুনে আবির হাসতে হাসতে বলল, ছেড়ে দিব মানে প্রশ্নই ওঠে না। সুইটি চিৎকার করে বলল, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ, তোমাকে ছাড়া আর কারোর সাথে এসব নিষিদ্ধ সম্পর্কে জড়াতে পারবো না, প্লিজ আমাকে বাঁচাও। আমি সুইটির কথা শুনে চিৎকার দিয়ে বললাম, আবির ভাইয়া প্লিজ তুমি ছেড়ে দাও, ওর কিছু হলে আমি বাঁচবো না, প্লিজ ভাইয়া প্লিজ। এর মাঝে আমার মুখের উপর পানি পড়লো আর আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। আমার পুরো শরীর একদম অবশ হয়ে গিয়েছে, ভয়ে আমার শরীর একদম ঘেমে একাকার হয়ে গিয়েছে। মাই হাসতে হাসতে বলছে, কিরে ভাইয়া আরো পানি দিতে হবে তোরে? ঘুমের মাঝে এসব কি বলছিস? ওকে ছেড়ে দাও প্লিজ, কি সব উল্টাপাল্টা বলছিস? আমি বললাম, তাই বলে তুই কি আমার মুখে পানি দিবি? মাহি বলল, পানি দিয়েছি, বেশ করেছি, সেই কখন থেকে ডেকে চলছি, তোর ঘুম ভাঙার খবর নাই। আর একটা কথা, আমি তোর মানি ব্যাগ থেকে টাকা নিয়েছি, এখন আমি স্কুলে গেলাম, তুই উঠে রেডি হয়ে নি। মাহির কথা শুনে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আমি অনেকের মুখ থেকে শুনেছি যে মানুষের দেখা স্বপ্ন নাকি মাঝে মাঝে সত্যি হয়ে যায়। এই কথাটা ভেবে একটু কেমন যেন লাগছে, তবে ধুর এসব ফালতু জিনিস চিন্তা করে আমার সময় নাই। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসতে আম্মু বলল, বাবা তোরা একটা কথা বলে যাইতেছি। আমি বললাম, হো আম্মু বলো, কি বলতে চাও? আম্মু বলল, বলছিলাম কি বিয়ে তো করতে হবে, এজন্য আমি বলি কি। আমি বললাম, বুঝেছি, তোমার বোন তোমার কানে কানে মন্ত্র দিয়েছে তাই তো, এসব দিলেও এখন কিছু হবে না। আমি এখন অন্য
কাউকে পছন্দ করি, আর যদি বিয়ে করতে হয় আমি তাকেই করব। আম্মু বলল তোর ইচ্ছে, আমি তোরে কিছু বলবো না। আমি আমার আম্মুর হাত ধরে বললাম যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে যদি আমার পছন্দই না হয় তাহলে দেখা যাবে বিয়ের 2 দিন পরে আবার ডিভোর্স হয়ে গিয়েছে। আর তুমি কি এটা চাও আম্মু? আম্মু বলল আচ্ছা বাবা, তোর যা ইচ্ছে তাই কর, আর বেশি দেরি করিস না, অফিসে লেট হয়ে যাবে। আমি বললাম আচ্ছা আম্মু। আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি মাহি মাইকুর দরজা খুলে ভিতরে বসে গেল। আর মাহি বসতেই মাইকু তার আপন গতিতে চলতে লাগলো। আমি মনে মনে বললাম হয়তো সুইটি এসেছে ওকে নিতে, ভালোই হলো, আমার জায়গা তো সুইটি আমার দায়িত্ব পালন করছে। আমিও একটা রিস্কা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসের সামনে এসে দেখি 3 মিনিট লেট হয়ে গিয়েছে। দৌড়ে লিফটের দরজার কাছে চলে গেলাম। লিফটের দরজা বন্ধ করব এমন সময় আমাদের অফিসের ম্যানেজার পিয়া ম্যাডাম ভিতরে চলে আসলো। পিয়া ম্যাডামকে দেখে মনে মনে বললাম যে না চেহারা কুত্তা দেয় না পাহারা, আবার এই রূপ নিয়ে কত অহংকার, ভাব দেখে আর বাঁচি না। লিফটের দরজা বন্ধ করে আমি এক কোনায় গিয়ে দাঁড়ালাম। পিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। হয়তো উনি চিন্তা করেছে আমি আবার অফিসে কি করছি। হঠাৎ করে লিফটের সব লাইন বন্ধ হয়ে গেল। আর লিফটের উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, মাঝখানে বন্ধ হয়ে গেছে। লিফট বন্ধ হতে পিয়া ম্যাডাম দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলছে ওই বাইরে কি আছে, আমাদের বের করো প্লিজ, আমরা ভিতরে আটকা পড়ে গিয়েছি। আমি নিচে বসে মনসুখে গান গাইতে গাইতে বললাম ফাঁদে পড়িয়ে বয়া কান দে রে। পিয়া ওর ফোনের লাইট জ্বালিয়ে আমার দিকে রেগে তাকিয়ে বলো ছোট লোকের বাচ্চা, লিফটের দরজা না খুলে নিচে নিচে বসে মজা নিস, একবার এখান থেকে বের হলে তোরে আমি গিয়ে কি করব দেখে নিস। আমি দাঁড়িয়ে সাথে সাথে পিয়া ম্যাডামকে দেয়ালের সাথে চেপে ধরে বললাম এখন কই আছো জানিস তো, চাইলে আমি তোর শরীর থেকে সব কাপড় খুলে কি করতে পারি জানিস, আর তুই শত চেষ্টা করলেও আমার থেকে পারবি না, এত রূপের অহংকার দেখাবি না। যদি এখন উল্টাপাল্টা কিছু করে ফেলি তাহলে কাউকে আর মুখ দেখাতে পারবি না। আর এই চেহারা নিয়ে এত অহংকার, তোর থেকে তো আমার এটাও বেশি সুন্দর আছে। আরে আমি তোরে কি বলছি, আমাদের বাসার কাজের ছেলের কথা, তোর তো আবার মন ভালো না, পরে নেগেটিভ কিছু মনে করবি, ফালতু মেয়ে দূরে যা। প্রিয়া ম্যাডামকে ছেড়ে আমি আবার এক কোনায় দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম তো আমার আচরণ দেখে ভয়ে একদম কুচুমুচু হয়ে গিয়েছে। ম্যাডামের এই ভয় দেখে আমি ভিতরে হাসতে হাসতে শেষ। যাক বাবা, যা একটু রাগ ছিল ওনার উপর সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে মনে হচ্ছে, একটু হলেও প্রতিশোধ নিতে পেরেছি। এর মাঝে লিফটের দরজা আবার চলতে লাগলো। লিফটে উপরে উঠতে উঠতে মনে হলো এতক্ষণে ম্যাডামের পান ফিরে পেয়েছে। উঠতে উঠতে লিফটের দরজা খুলতে ম্যাডাম আবার চোখ মুখ লাল করে চলে গেল। আমি গিয়ে আমার ডেস্কে বসতে ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম সুইটি বলো কি হয়েছে। সুইটি বলে কি হবে স্যার, সকাল সকাল আপনাকে আমার মনে পড়েছে, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। আমি বললাম তা আমাকে এত মনে পড়ার কারণ কি বলো শুনি। সুইটি বলল আপনাকে মনে পড়বে না তো কি করবে, আপনার পাঠককে মনে পড়বে, আপনাকে তো আমি মন দিয়েছি, অন্য কাউকে তো আর দেয় নাই। আমি বললাম আমি তোমাকে কতবার বলছি স্কুলে নিয়ে যাবে না। সুইটি বলল স্যার আমি তো আজকে স্কুলে যাই নাই। আম্মু বলল এখন নাকি আমি অসুস্থ, এজন্য আমাকে আজকে স্কুলে যেতে হবে না। সুইটির কথা শুনে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। তার মানে আমার বোন মাহি সকালে কার মাইকুতে গেল। আমার মাথায় তো এখন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক প্রকার এখন ভিতরে আলাদা একটা ভয় কাজ করতে লাগলো। সুইটি বলল ও স্যার আপনি আবার কোথায় হারিয়ে গেলেন। আমি বললাম তুমি কি সকালে আমাদের বাসায় গিয়েছিলে বা তোমাদের গাড়ি কি আমাদের বাসার সামনে গিয়েছিল। সুইটি বলল না তো স্যার, বাবা তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছে, আমি তো শুয়ে আছি। কেন স্যার কিছু কি হয়েছে নাকি। আমি বললাম না কিছু হয় নাই, তোমার সাথে পরে কথা বলবো, এখন ফোন রাখো। সুইটি বলল স্যার স্যার শুনেন না। আমি বললাম বলো। সুইটি বলল অনেক অনেক ভালোবাসি আপনাকে। আমি আর ওর কথা শুনে কল কেটে দিলাম। নিচে বসতেই বন্যা বলল কি ব্যাপার মিস্টার, নতুন প্রেম মনে হচ্ছে। আমি বললাম না তেমন কিছু না, তো তোমার কি খবর বলো। বন্যা বলল এই তো আমি কোনো রকম, আপনাকে কি কোনো রকম টেনশন লাগছে, কিছু কি হয়েছে। এইদিকে ম্যাডাম এসে বলল এই ছেলে তোর আজকে অফিসে আসতে 10 মিনিট লেট কেন। ম্যাডামকে দেখে দাঁড়িয়ে বললাম সরি ম্যাডাম আমার লেট হয়ে গিয়েছে। পিয়া ম্যাডাম যে আমার উপর হাত তুলতে যাবে তখন আমি ওনার হাত ধরে বললাম আমি এখানে আপনার কথায় কাজ করি না, আপনার বাবা বলছে দেখে এখানে আসছি, আর এখান থেকে যান নইলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি পিয়ার হাত ধরেছি বলে অফিসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি না মালিকের মেয়ের হাত ধরেছি। পিয়া তো ওর বাবাকে জোরে একটা ডাক দিল আর আমাকে বলল আজকে তোরে আমি খাইছি। স্যার আমাদের সামনে এসে বলল এখানে কি হয়েছে। আমি কিছু বলার আগে পিয়া ম্যাডাম বলতে লাগলো বাবা এই ছেলে আমাকে চোর দিতে চেষ্টা করেছে, তুমি এখানে ওকে চাকরি থেকে বিদায় করে বলছি।
পিয়া ম্যাডামের মুখে এই কথা শোনার পর স্যার বলল, এই অফিসের সবার সমান অধিকার, তুমি বাহিরে আমার মেয়ে, আর এখন তুমি এই অফিসের ম্যানেজারের দায়িত্ব পালন করছো, এজন্য এখানে আমাকে বাবা বলে ডাকবে না। আর কাকে আমি চাকরি থেকে বের করবো আর না করবো এটা আমার বিষয়, তুমি এখন তোমার কেবিনে যাও বলছি। স্যারের মুখ থেকে এই কথা শোনার পর পিয়া ম্যাডাম রেগে চোখ মুখ লাল করে কেবিনে চলে গেল। পিয়া ম্যাডাম যেতেই স্যার আমাকে বলল, আমি তোমাকে আগেই বলেছি কিছু হলে আমাকে বলবে। আমি বললাম, স্যার বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নাই। স্যার বলল, থাক এসব কথা বাদ দাও, এখন থেকে তুমি তুলসী আন্ডারে কাজ করবে, ঠিক আছে? আমি বললাম, স্যার এই তুলসীটা আবার কে? স্যার বলল, একটু পর দেখতে পারবে, এখন আমি গেলাম, তুমি কাজ করো, ঠিক আছে? স্যার যেতে আমি নিচে বসে বললাম, ফালতু একটা মেয়ে, মন চায় ওকে মাথার উপর তুলে একটা আছাড় দেই। বন্যা বলল, আসতে বলেন নাদেন সাহেব, শুনতে পারলে আপনার 12টা বেজে যাবে। বন্যার কথা শুনে আমি বললাম, শুনলে আমার কি, আর আমার পরিচয় তো তুমি জেনে গেছো যে তোমার পিয়া ম্যাডাম আমার কিছু করতে পারবে না। বন্যা বলল, আপনার সাথে কি স্যারের কোনো ভালো সম্পর্ক আছে কি? আমি বললাম, আছে তো, পিয়ার হাজবেন্ড আমি। আমার কথা শুনে বন্যা হাসতে হাসতে বলল, আপনি খুব মজা করতে পারেন, এই মেয়ের হাজবেন্ড হবেন আবার আপনি? আমার তো মনে হয় বাসার রাতে আপনার সবকিছু কেটে বাজি করে খেয়ে ফেলবে। আমি বললাম, দেখেন মিস, ভালো হচ্ছে না কিন্তু। বৃষ্টি বলল, ও বেবি তোমার কি ভালো লাগে বলো ইস, তোমার ওই বডি আমি তো দেখে পাগল হয়ে গিয়েছি, চলো না আমরা ওই রুমে গিয়ে একটু সময় কাটাই। আমি দাঁড়িয়ে আমার শরীর থেকে মেয়েটার হাত ছড়ালাম। মেয়ে বলল, ভুল হয়েছে, এটা তো দেখি মধ্যবয়সী এক আন্টি, কি আজব মহিলা আবার আমার শরীরে হাত দিয়েছি। মেয়েটি বলল, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, জি আন্টি, আপনাকে আপনাকে তো আমি চিনলাম না। মেয়েটি বলল, যাও, আমাকে আন্টি বলবে না, আমি কি দেখতে তোমার আন্টি লাগি? তোমার ভাবি বলে ডাকবে, শুধু ভাবি, নইলে তোমার জন্য তুলসী তুলসী বলে ডাকবে আমাকে। আমি এবার চেয়ারে বসে বললাম, ও তার মানে স্যার আপনাকে এখানে পাঠিয়েছে আমাকে কাজ শেখানোর জন্য? তুলসী বলল, এই তো বুঝে গিয়েছো তুমি। আচ্ছা স্যার আমাকে ডাকছে, দেখি উনি কি বলে, পরে আমরা একাকিত্ব সময় পার করব। তুলসী ভাবি যেতে আমি বললাম, কিরে বন্যা, এই জিনিস আবার কোত্থেকে আমদানি হয়েছে, কেমন জানি গায়ে পড়া সব আছে। বন্যা বলল, এই মেয়ের চরিত্র এমনই, কয়েকদিন থাক, পরে মজা দেখতে পারবি এটা কি জিনিস। হঠাৎ আমার নজর গেল বন্যার ওয়েল পেপারের উপর। আমি এটা দেখে বললাম, কিরে ফোনের সামনে কার পিক সেভ করলি, কেমন যেন চেনা চেনা লাগছে। বন্যা ফোনটা আমার সামনে ধরে বলল, আমার নতুন বয়ফ্রেন্ড, কয়েকদিন হলো ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, দেখতো ওর পছন্দ হয় কিনা। বন্যার দেওয়ার পিক দেখে আমার হাত পা কাঁপতে শুরু করলো। এটা তো আমাদের বাড়িওয়ালার ছেলে আবিরের পিক। আবিরের পিক দেখে আমার মায়ের কথা মনে হয়ে গেল। আমার ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো। আচ্ছা আবির কি ভালো ছেলে নাকি খারাপ ছেলে? বন্যা বলল, কিরে তোর কি কিছু হয়েছে নাকি, কাজ করবি না? আমি বললাম, ও হ্যাঁ, আমার তো কাজ করতে হবে, মনে ছিল না, ধন্যবাদ। বন্যা বলল, তা বললে না আমার বয়ফ্রেন্ড কেমন? আমি বললাম, ভালো, খুব ভালো, খুব ভালো, আমার দেখে পছন্দ হয়ে গিয়েছে। বন্যা বলল, আরে এটা তো আমাদের অফিসের পাশে সে একটা জঙ্গল আছে না, এটাই তো। আমি বললাম, কেন কি হয়েছে? বন্যা বলল, আর বলিস না, একটা মেয়েকে জঙ্গলের পাশে মেরে রাখা হয়েছে। আমি বন্যার হাত ধরে ফোনটা নিয়ে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু মুখটা কোনোভাবে দেখা যাচ্ছে না। তবে মেয়েটার নাম দেখে আমার কলেজা কাঁপতে লাগলো। মেয়েটার নাম হলো মাহি। নামটা দেখে আমি অফিসের ভিতর থেকে দৌড়ে বের হতে লাগলাম। পিছন থেকে বন্যা বলছে, কিরে তোর কি হয়েছে, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আমি আর ওর কথায় উত্তর দিলাম না। শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে দৌড়তে শুরু করলাম। জঙ্গলে কাছাকাছি গিয়ে দেখি অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। যতই সামনে যাচ্ছি ততই যেন আমার ভয়টা বাড়তে লাগলো। আমার বন্যা হলেই হলো। ভিড় ঠেলে আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে লাশ পড়ে আছে, আর মেয়েটা পুরো শরীর রক্ত দিয়ে মাখা। মেয়েটাকে দেখে আমি বুঝে গিয়েছি ওকে ধর্ষণ করা হয়েছে, খুব বাজেভাবে মেয়েটার উপর অত্যাচার করেছে। রাতে দেখা স্বপ্ন আর সকালে মাইকে অজানা কারোর সাথে বের হতে দেখে আমার ভিতরে প্রচুর ভয় কাজ করতে লাগলো। এখান থেকে একটা রিস্কা নিয়ে সরাসরি বাসায় গেলাম। চুপি চুপি বাসায় গেলাম যেন কেউ কিছু বলতে না পারে। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন। কাঁধের উপর থেকে ব্যাগটা সরিয়ে রুম থেকে বের হলাম। ধীরে ধীরে হেঁটে ছাদের দিকে যেতে লাগলাম। যদি উপরে গিয়ে মাইকে পাই তাহলে ওকে কুচো কাটা করে ফেলবো। ছাদের দরজায় গিয়ে দেখি মাই আবিরের কোলে বসে আছে, আর আবির মায়ের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি ভাবে দেখে তো আমার মাথায় গরম হয়ে গেল। দৌড়ে ছাদে গিয়ে পিছন থেকে আবিরকে এমন ভাবে এক লাথি দিলাম, আবির লাথিকে দূরে ছিটকে পড়লো। মাহি ভয় পেয়ে আমার পায়ে পড়লো। ভাইয়া প্লিজ এখানে কোনো ঝামেলা করিস না, প্লিজ ভাইয়া প্লিজ। মাহির চুলের মুঠি ধরে বললাম, চল তোরে মজা দেখাচ্ছি। ওকে সরাসরি ধরে রুমে নিয়ে গেলাম। রুমের ভিতরে যেতে আম্মু ঘুম থেকে উঠে এসব দেখে আমাকে ধরে বলো, বাবা কি হয়েছে আমাকে বলো, ভাই বোন কোনো ঝামেলা করিস না প্লিজ। মায়ের গালে জোরে একটা চড় দিয়ে বললাম,
তোরে এত বড় সাহস কে দিয়েছে বাড়িওয়ালা সারালো ছেলের সাথে প্রেম করার? তোরে তো আমি মাহি চিৎকার দিয়ে বললো আমি কিছু করলে দোষ হয়ে যায়, আর তুই যে ছুরির সাথে প্রেম করিস এটা কিছু না। আমি বললাম তুই আমার মুখের উপর কথা বলিস। মাহি বলল আমি তোর মুখের উপর কথা বলি নাই, তুই আমাকে কথা বলতে বাধ্য করলি। আমি এখানে বড় হয়েছি, আমার মন যা চায় আমি তাই করবো, তাতে তোর কি? আম্মু ঠাস করে মাহির গালে চোট দিয়ে বলল, এই তুই তোর ভাইয়ের সামনে এসব কি বলিস? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। দরজায় গিয়ে আবির ভিতর ঢুকে আমাকে হুমকি দিয়ে বলল, যদি ওর গায়ে হাত তোলে তাহলে তোরে কেটে ফেলবো, এই বাড়া থেকে যেতে পারবি না। আর তুই এটা জানিস না আমি আজকে সকালে মাহিকে বিয়ে করেছি, সেই হিসেবে আমার বউয়ের গায়ে হাত দিলে তোর খবর আছে। আবিরের মুখ থেকে এ কথা শুনে আমি নিচে বসে গেলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি কার জন্য কি করলাম এতদিন? দিনের পরে দিন কাজ করে আমি আমার বোনকে এত বড় করেছি, আর সেই বোন কি না গোপনে আম্মু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি চোখের পানি মুছে বললাম, সবাই এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, শুধু আমি বুঝতে শিখি নাই, ও এখনো। আবির মায়ের হাত ধরে বলল, দেখো ভাই আমি বললাম থাক, আপনাকে কিছু বলতে হবে না, দুষ্টা তো আমার ছিল, আর আপনি যাকে বিয়ে করেছেন সে আমার বোন না। আজ থেকে আমি মনে করলাম আমার কোনো বোন নেই। মাহি বলল, ভাইয়া প্লিজ। আমি বললাম, আমি তো আর ভালো চেয়েছিলাম রে মাহি। আর মাহি তুই হয়তো এটা জানিস না, এই আবিরের মতো নষ্ট ছেলে খুব কম আছে, আমি ওর চরিত্র ঠিকই ধরে ফেলেছি, বুঝবি একদিন। মাহি বলল, আমার স্বামী সম্পর্কে একটা বাজে কথা বলবি না, নইলে তুই আমার ভাই হোস না কেন এটা আমি দেখবো না। আমি বললাম, মারবি আমাকে? মাহি বলল, আমার স্বামী সম্পর্কে যদি বাজে কিছু বলিস তাহলে এমন কিছু হতে পারে। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কার এতদিন নিজ হাতে খাইয়ে বড় করছো, যার জন্য সবকিছু ত্যাগ করলাম সে বুঝলো না, আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না, চলো আম্মু। মাহি বলল, তুই চলে যা, আমার আম্মু আমার সাথে থাকবে। আমি আমার ব্যাগ রেডি করতে করতে বললাম, আম্মু যাবে কি আমার সাথে? আম্মু মাহির গালে ঠাস ঠাস করে দুটো চোট দিয়ে বলল, কি করলে আজকে এটা? তুই নিজের জীবন নিজে ধ্বংস করে দিলি, একদিন ঠিকই বুঝবি কি ছিলি। এই তোর ভাই, চল বাবা, আমরা আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। দরজা দিয়ে বের হবো তখন আবির আমার কানের সামনে এসে বলল, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিলি তুই, তোর জীবন আমি নরকে পরিণত করব, যে দেশে থাকিস না কেন। তবে হয়তো বেশি হলে তোর বোনের সাথে 1 মাস সংসার করো, পরে ডিভোর্স দিয়ে দিব। শালা কিছু যদি করতে পারিস তাহলে কর যা, এখন আমার বাসা থেকে বের হ, নইলে লাথি মেরে বের করে দিব। আর হ্যাঁ, তোর যদি সত্যি একটা কথা বলে থাকি, জঙ্গলে যে মেয়েটা জোর করে জবরদস্তি করে যা কিছু করে মারা হয়েছে সবটা প্ল্যান ছিল আমার। হা হা হা, আমাকে তুই চিনিস না, আমাকে লাথি দেওয়ার পরিণাম খুব খারাপ হবে, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। আমি মায়ের দিকে একবার তাকিয়ে বাড়া থেকে বের হয়ে গেলাম। আবিরের কথা শুনে আমার চিন্তা হতে লাগলো, এখন আমি চাইলেও কিছু করতে পারবো না। আমার অবুঝ বোনটাকে বলিয়ে বালিয়ে বিয়ে করে নিয়েছে, কোনোভাবে যেন মনটাকে বুঝ দিতে পারছি না। নিচে আসার পর আম্মু বললো, বাবা এখন আমরা কোথায় যাব? আমি বললাম, আম্মু বিশ্বাস করো, যদি তুমি আমার সাথে না থাকতে তাহলে আমি ট্রেনের নিচে পড়ে চাপা পড়ে মরে যেতাম। আমি কার জন্য কি করলাম আম্মু? এই আবির ছেলেটা ভালো না, ও আজকে একটা মেয়েকে ধর্ষণ করে মেরেছে, তোমার মেয়ে কেন বোঝে না? এখন আমি কি করবো বলো? মরা ছাড়া আমার কোনো উপায় আছে বলো তুমি? আম্মু বলো, এসব বলতে নেই বাবা, আগে তুই মাথা ঠান্ডা কর, পরে আমি দেখছি কি করা যায়। আমি বললাম, আম্মু আমি এখন কি করব তুমি বলো? মাত্র আমি সবকিছু শুরু করেছি, আর এর ভিতরে সবকিছু এভাবে ধ্বংস হয়ে গেল। আমাদের সামনে একটা মাইকু থামলো, আর মাইকু ভিতর থেকে ছুটি নামতে নামতে বলল, আচ্ছা তুমি এখানে, আমি তো তোমাকে খুঁজে অফিসে গিয়েছিলাম। ছুটি গাড়ি থেকে নেমে আমার অবস্থা দেখে বলল, এই তোমার কি হয়েছে, এভাবে কান্না করছে কেন? আমি বললাম, আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু তোমাদের ওখানে নিয়ে যাবে, কিছুদিন থেকে আবার চলে আসবো, আমি আর এখানে থাকতে পারবো না। সুইটি বলল, ও বেবি তোমার কি হয়েছে বলো না আমাকে। আমি বললাম, প্লিজ আমি কিছু বলতে পারবো না, আমাকে কোনো প্রশ্ন করো না, আমাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ সুইটি প্লিজ। আমার কথা শুনে সুইটি আম্মুকে টেনে গাড়ির ভিতরে বসালো। আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম, মাথা নিচু করে চুপচাপ গাড়ির ভিতরে বসে আছি। আমার জন্য আমি কোনো চিন্তা করি নাই, আমার এখন শুধু মায়ের জন্য চিন্তা হচ্ছে, আমি ওকে কার হাতে রেখে রেখে এলাম, কি করব এখন আমি। সুইটি বাবার সামনে এসে গাড়ি থেকে নেমে গেলাম, শুধু বললাম, আমার আম্মু একটু খেয়াল রাখো, একটু পর চলে আসবো আমি। আর আমি একটু তোমার রুমে গেলাম, প্লিজ আমাকে বিরক্ত করবে না। দরজা খুলে আমি ভিতরে চলে গেলাম। টেবিলে আন্টি আর আঙ্কেল বসে খাবার খাচ্ছেন। হঠাৎ করে আমাকে দেখে ওনারা অবাক হয়ে গেছেন।
আমি সরাসরি ছুটির রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ না করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। আমি আমার বোনকে রেখে চলে এলাম। ওর সাথে যদি খারাপ কিছু হয়, আমার মতো অসহায় একটা ভাই কি করতে পারে? আমি কি করব ওর জন্য? আমার মাথায় আর কি যেন কিছু ঢুকছে না। সুইটি বলল, ওই দরজা খুলে বলছি, আর এতক্ষণ ধরে ভিতরে কি করো? দরজা খুলে বলছি। সুইটির কণ্ঠ শুনে বললাম, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি তোমার পায়ে পড়ি। সুইটি বলল, স্যার আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আপনি আবার কান্না করছেন না তো? আমি বললাম, প্লিজ এখন আমাকে বিরক্ত করো না বলছি, যাও এখান থেকে। সুইটি বলল, আপনি যদি দরজা না খুলেন তাহলে আমি কিন্তু এখন আমার হাত কেটে ফেলবো। আপনি তো জানেন আমি কি করতে পারি। সুইটির কথা শুনে আমি দরজা খুলে দিলাম। সুইটি আমাকে কান্না করে দেখে ওয়াশরুমের ভিতর ঢুকে বলল, প্লিজ আপনি কান্না করবেন না, আমার খুব খারাপ লাগে। আপনার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। আমি ভিজা শুলে সুইটিকে জড়িয়ে ধরে বললাম, আমি এখন কি করব বলো? আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না, আমি চেষ্টা করেও পারবো না। আমার মতো বড় ভাই থাকার চেয়ে মরে যায় খুব ভালো। আজকে ওকে আমি রাগের কারণে মেরেছি, কিন্তু ও বোঝে না কেন সুইটি? সুইটি আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করবেন না প্লিজ, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আন্টির কাছ থেকে সবকিছু শুনেছি, আপনি প্লিজ কান্না বন্ধ করেন। আমি বললাম, এই শহরে এসেছি কয়েকদিন হলো, আর এর ভিতরে আমার সাথে এত কিছু কেন হচ্ছে? আমি কি কারো কোনো ক্ষতি করেছিলাম? সুইটি আমাকে টেনে ওয়াশরুমের থেকে বের করে বলল, একদম চুপ, কান্না করলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, এর জন্য কেন কান্না করতে হবে? আমি কি মরে গেছি? আমি বললাম, সুইটি তুমি বুঝতে চাইছো না। সুইটি আমার মুখে আঙ্গুল দিয়ে বলল, একদম চুপ করেন বলছি, এখন দেখি কাপড় চেঞ্জ করেন। ভিজা কাপড় থাকলে পরে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন কি কাপড় চেঞ্জ করতে পারবেন? আমি সুইটির দিকে তাকিয়ে কান্না করে দিলাম আর বললাম, আমি কি করলাম সুইটি? ও আমার বোন ছিল, কলেজার টুকরা ছিল আমার। সুইটি আমাকে বুকের সাথে মিশিয়ে বলল, আপনি কান্না করলে মন চায় নিজের বুকে নিজের ছুরি দিয়ে মারা যায়। আপনার কান্না আমি দেখতে পারবো না স্যার, প্লিজ আপনি কান্না করবেন না, আমি আছি না স্যার, আমি কি মরে গিয়েছি? এই কথা বলে সুইটি আমার চোখে পানি খুব যত্ন মুছে কপালে একটা চুমু দিল, আর ও নিজে হাতে আমার শরীর থেকে কাপড় চেঞ্জ করতে লাগলো। আমি শুধু সুইটির দিকে তাকিয়ে আছি। এত পিচ্ছি একটা মেয়ে আজকে আমার এই অবস্থা কি সুন্দর করে আমাকে বুকের সাথে আগলে রাখছে। সবকিছু শেষে আমাকে বিছানার উপর বসিয়ে বলল, আমি এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলছি, দেখি কি করা যায়। আমি বললাম, আম্মু কোথায় আছে? সুইটি বলল, আন্টিকে উপরের রুমে দিয়ে আসছি, আপনার কোথায় যেতে হবে না, আজ থেকে আপনি আন্টি নিয়ে উপরের রুমে থাকবেন। আমি বললাম, না আমরা এখন চলে যাব, তোমার বাসায় থাকবো না। আর কত কষ্ট দেব তোমাকে বলো? আমার জন্য অনেক করেছো, আর কত বিরক্ত করবো তোমাকে বলো? আমার মতো বস্তির একটা ছেলের জন্য কেন পাগল হয়ে আছো বলো? সুইটি বলল, আর একবার যদি উল্টাপাল্টা কথা বলেন তো খবর আছে আপনার, বলে দিলাম। আমার সবকিছু তো আপনি, আপনাকে কষ্ট পেতে দেখলে আমার মনে হয় আমি মরে যাব। আমি বললাম, কেন এত ভালোবাসো তুমি আমাকে? সুইটি বলল, কি করব বলেন, আপনাকে দেখলে মনের ভিতরে একটা শান্তি কাজ করে। ওই একটা কথা আছে না স্যার, এত বড় একটা পৃথিবীতে আমার শুধু একজন মানুষের প্রতি আকর্ষণ আছে, আর সেই মানুষ শুধু আপনি। জানেন তো, আমার সবকিছুতে তুমি, আমার অনুভবে তুমি, আমার চিন্তা ভাবনায় তুমি, আমার প্রতি মুহূর্তে চলার পথে সাথী তুমি, আমার ঘুমের মাঝে জড়িয়ে রাখা পুরুষ তুমি, ঝগড়া করার জন্য তুমি, ভালোবাসার জন্য তুমি, এই হৃদয়ে তুমি, প্রতি ঘন্টায় প্রতি মিনিট জুড়ে তুমি, রাস্তায় হাত ধরে চলার মানুষটা তুমি, আমার পাশে সুন্দর সুপুরুষ তুমি, সবকিছুতেই তুমি, শুধু তুমি আর তুমি। এখন বলো, তোমাকে ছাড়া কি করে বাঁচবো আমি? আমি বললাম, এভাবে বলো না, আমি তোমাকে এতটাও ভালোবাসা দিতে পারবো না। সুইটি বলো, এত ভালোবাসা দিতে হবে না, শুধু আমার পাশে থাকবেন, আমি আপনাকে খুব যত্ন সহকারে ভালোবাসা শিখিয়ে দিব। বোকা ছেলে, ইস কান্না করে নিজের কি অবস্থা করেছে। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।